10% ভোট হলে আমি 30টা আসন পাবো, তার মানে আমার প্রতিনিধিত্ব থাকবেই, একটা পার্সেন্টেজ তো আমি পাবোই। সারা বাংলাদেশে 300 আসনে ভোট দিলে দেখা যাবে তো একটা পার্সেন্টেজ বাইরেবেই, তো বাইরে হইলে মনে করেন যেন 1% বাইরে, তো আমি 3টা পাইলাম, পাবো তো। তাদের কাছ থেকে টাকা দিয়ে তারা আসন কিনে নিয়ে যাবে। কারণ হলো কেউ তো নমিনেশন ফর্ম কিনতে হবে না, জমা দিতে হবে না, মার্কার উপরে ইলেকশন হবে। ইলেকশন হওয়ার পরে যে যেটা সিট পাবে সে তার আসনে সে বলবো যে আমার 5 জনটা আমি এমপি হিসেবে পাঠাইলাম। কি জানি ঘুষের টাকার ইয়ে পাওয়া যায়, ব্যাংকের ইয়ে পাওয়া যায়, সচিবের ডয়ারে, এগুলি তো আর করতে পারবেন। আমরা চাইলাম না, অসুবিধা কি? আপনারা পিয়ার পদ্ধতি করলে, আমি পদ্ধতিটা বলছি, আমি চাওয়া না চাওয়াটা বলছি না। চাওয়া না চাওয়াটা কোনো এক সময় হয়তো বা চাইতেও পারে। আমি বলছি পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো মার্কার এগেনিস্টে নির্বাচন হবে। আপনি যদি জোট করেন, বিএনপি এখন 12 দলীয় জোট আছে, 12 দলের নিবন্ধন আছে এবং তাদের মার্কা আছে। পিআরে যদি নির্বাচন করতে চান তাহলে সবাই মার্কা দিয়ে নির্বাচন করতে হবে। যদি আপনি নির্বাচনে না যান বা মার্কা অন্যটা ব্যবহার তো সুযোগ নেই, এখানে তো কোনো প্রার্থী নেই, তাহলে আপনার মার্কা কাউন্টে আসবে না। তো কাউন্টে না আসলে তো আপনার অটোমেটিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। তো এই জিনিসটা তো আপনার বুঝতে হবে। তো ভালো কথা, 147টা দল এখন নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করছেন। আমার কাছে তথ্য আছে, এখানে আওয়ামী ঘরানার প্রায় 80% দল রেজিস্ট্রেশনের জন্য তারা আবেদন করছে। যারা আওয়ামী ঘরানা মানে আওয়ামী লীগকে সমর্থন করে মনে প্রাণে, কিন্তু আওয়ামী লীগের না, এমন লোকেরাও নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে। মনে করেন এদের 80টা দলের মধ্যে, মনে করেন 80টার মধ্যে 79টাই পাইলো না, একটা তো পাইলো, তাহলে উনি তো পিয়ারে আসবে। তো পিয়ারে আসলে আওয়ামী লীগের নির্বাচন, তো আওয়ামী লীগের তো আপনারা সরাসরি সংসদে নিয়ে আসছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যদি ওই লোকটা আওয়ামী লীগের লোক হইয়া একটা ছদ্ম নামে সে একটা দল কইরা তার দলকে ডেমনস্ট্রেশন করে দিল, পরবর্তীতে যখন নাকি সে 10% 20% ভোট পাবে, যে আসন পাবে সে আসন অনুযায়ী সে নামের তালিকা দিয়ে দিবে যে এরা এরা আমার এমপি, শপথ পড়াবে। তা আপনারা তো আওয়ামী লীগরে অলিখিত ভাবে সংসদে নিয়ে আসতেছেন, এটাও আপনাদের একটা কথা। একটা ছোট্ট কথা আমি বলি, এখানে ব্যারিস্টার সাহেব আছে ভাই, আমি মনে করেন যে একটা দল আমরা পাইলাম 1.50 মানে 1.5% ভোট পাইলাম, আর একটা দল আপনার 5.75 পাইল, মানে এটা তো সংখ্যার উপরে তো হিসাবটা হবে। তো সংখ্যার হিসাবে তো ফ্র্যাকশন থাকবে, সংখ্যাতে তো ফ্র্যাকশন থাকবে। তো 75 এলো, আর একটা দলে মনে করেন যে না আপনার 7.80 পাইল। তো এখন এটারে যে ফ্রিকশনটা আছে 50 তো একটা আসন হবে না, 0.50 0.75 একটা আসন হবে না, 0.80 তো একটা আসন হবে না, 100 হইলে আসন হবে। এখন এই যে ফ্যাকশন গুলি থাকবে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ গুলি থাকবে, এগুলি মিলাইলে দেখা যাবে যে 20টা আসন হয়, মানে এগুলির যোগ করলে দেখা যাবে যে 20টা আসনের সমতুল্য এই ফ্যাকশন গুলি হয়। তখন ওই 20টা আসন কাকে দিবেন আপনি? কে পাবে? খালি তো রাখতে পারবেন না, 300 আসনের তো নির্বাচন। তাহলে এখানেও এটার পদ্ধতিটা কি হতে হবে? আপনারা তো এটার সম্বন্ধে জানেনই না, এটার সম্বন্ধে পিয়ার সম্বন্ধে বুঝেনই না। আপনারা পিয়ার করতেছেন, না বুঝাই বলতেছে, না বুঝা মানে তাদের হিসাবটা হলো যে পিয়ার হলে আমি 1% ভোট পাইলে আমি 3টা আসন পাইলাম, 10% ভোট হলে আমি 30টা আসন পাবো, তার মানে আমার প্রতিনিধিত্ব থাকবেই, একটা পার্সেন্টেজ তো আমি পাবোই। সারা বাংলাদেশে 300 আসনে ভোট দিলে দেখা যাবে তো একটা পার্সেন্টেজ বাইরেবেই, তো বাইরে হইলে মনে করেন যেন 1% বাইরে, তো আমি 3টা পাইলাম, পাবো তো। এই হিসাব করে ওনারা এদিকে আগাচ্ছে। আর এদিকে বুঝতেছে না যে ওনাদের জোট করতে পারবে না, ওনারা আলাদা করে না জোট, পিয়ারে তো জোট চলবে না। পিয়ারে তো হলো যার যার মার্কায় নির্বাচন হবে, এটা তো পিয়ারে নির্বাচন হলে তো মার্কার নির্বাচন, প্রার্থীও থাকবে না, কেউ থাকবে না, পোস্টার মোস্টার কিছু থাকবে না, মার্কার নির্বাচন হবে। ধানের শীষ, নৌকা, আপনার বই খাতা কলম ট্রাক ইগল এরকম মার্কা থাকবে, মার্কায় নির্বাচন হবে, ভোটাররা মার্কাকে সিল করবে। তো এখন আপনাকে বুঝতে হবে যে একই আসনে
আমরা কেউ হয়তো বা 3টে আসন পাইলো, কেউ 10টা আসন পাইলো, কেউ 20টা আসন পাইলো। আমরা যে আসন বেচাকিনি হয় বা বর্তমানেও হচ্ছে আমরা জানি, সে আসন বেচাকিনি তো আরো ব্যাপকভাবে হবে। একটা অর্ডিনারি দল মনে করেন 5টা সিট পেয়ে গেল, এদেশের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা কামাইছে, এমপি হওয়ার জন্য পয়সা দিচ্ছে, সে 100 কোটি টাকা দিয়ে একটা আসন নিয়ে যাবে, 200 কোটি টাকা দিয়ে একটা আসন নিয়ে যাবে, টাকার তো অভাব নেই তাদের কাছে। তাহলে এখানে তো দুর্নীতির মহোৎসব হবে। আপনারা দুর্নীতির এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে সেখান থেকে আর ফিরে আসার কোনো ব্যাকআপ প্যাভিলিয়নে কোনো স্কোপ নাই। শেষ করবেন। এই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতিটা ভালো, ভালো দেশের জন্য ভালো, আপনার জন্য আমার জন্য ভালো না। আমরা একটা ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি না, সংলাপ করতে হয় দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, একজন আরেকজনের মতের সাথে মিলতে পারি না, সেখানে পিআর দিয়ে কি করবেন? পিআর আপনাকে রক্ষা করতে পারবে? রক্ষা করতে পারবে। এই জন্য আমরা বলছি আস্তে আস্তে পদ্ধতিগত ভাবে এগুলি করা যায়। একটা এরিয়া বেসিস, এলাকা বেসিস এরকম, বা বিভিন্ন নির্বাচন আছে আমাদের দেশে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, বিভিন্নভাবে ট্রায়াল করা যেতে পারে। কিন্তু এইভাবে জাতীয় সংসদকে পিআর এর আওতায় নিয়ে গেলে দুর্নীতির মৎসব শুরু হবে। কারণ এদেশের শিল্পপতিরা উৎপাদিত থাকবে, যে কোনো একটা অর্ডিনারি দল 2টা সিট পেলো, 3টা সিট পেলো, 5টা সিট পেলো, তাদের কাছ থেকে টাকা দিয়ে তারা আসন কিনে নিয়ে যাবে। কারণ হলো কেউ তো নমিনেশন ফর্ম কিনতে হবে না, জমা দিতে হবে না, মার্কার উপরে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে যে যেটা সিট পাবে সে তার আসনে সে বলবো যে আমার 5 জন আমি এমপি হিসেবে পাঠাইলাম, এই 5 জনকে তারা নির্বাচন কমিশনে পাঠাবে, এই 5 জন সিলেক্টেড হয়ে গেজেট হবে, গেজেট হয়ে স্পিকার আসবে, স্পিকার ওত পড়াই দিবে। এই সুযোগটা আপনারা কেন করছেন, কেন দিচ্ছেন? যাই হোক, আপনাদের যখন ভালো। আসল কথাটা হলো তো না, ফাইনাল না, এই দেশে নির্বাচনই হবে না, এদেশে নির্বাচনই হবে না। যদি নির্বাচন হয় তাহলে কোনো না কোনো দল যারা সংখ্যাগরিষ্ঠ, আমি বলি না কে ভোট দিবে বা কে বিজয়ী হবে, যাদের জনমত সংগঠন বা জনমত বেশি আছে তারা হয়তো বা সরকার হয়ে যেতে পারে, হয়ে যাবে। তাইলে আমরা যারা আছি তারা তো আর সরকার হতে পারবো না। তা আমরা যে দান্দাবাজি করতেছি সচিবালয়ে, আমরা যে দান্দাবাজি করতেছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, এই দান্দাবাজি, এই যে প্রমোশন ডিমোশন, এগুলো তো বন্ধ হয়ে যাবে, তখন তো আর পারবেন না। কারণ ওই সরকার আসলে ওই সরকার করবে, তখন তো আপনি আর পারবেন না মপ করে সচিবালয়ে ঢুকে 5 জন সেক্রেটারি বদলাই দিলেন, আবার 5 জন এখানে ইন করাই দিলেন, 5C নিলেন ডলারে, 5C নিলেন টাকায়, 3 কোটি টাকার এই কি জানি ঘুষের টাকার ইয়ে পাওয়া যায়, ব্যাংকের ইয়ে পাওয়া যায় সচিবের ডয়ারে। এগুলি তো আর করতে পারবেন না, তখন এগুলি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই এই সমস্ত দলগুলি চায় না যে নির্বাচন হোক, নির্বাচন হতে দেওয়া যাবে না। আর একটা ছোট্ট কথা কই আমি শেষ করি, যেন আপনি বললেন যে ইসলামী জোটগুলি ঐক্য করছে, আমি তো ওখানে দেখলাম জামাত ইসলামের আর হলো পীরের দল, এই কি জানি এটা ইসলামী শাসন, আরে হেফাজত থাকলে তো মামুনুল হক থাকবে, মামুনুল হক পড়তে দিচ্ছে নাকি? আজকে বলছে যে তারা নির্বাচন করবে। ওইটা হলো ভিন্ন জিনিস, আপনার ঐক্যের কথা বলছেন, আমি তো নির্বাচন আর ঐক্য তার এক জিনিস। এখন ইসলামিক দলগুলো তো আসার এরকম আলোচনা আমরা শুনছি, সেই অনুযায়ী বলা। আরে ভাই, আলোচনা শুনেন আপনি, আপনার তো এত বড় মহাসমাবেশ করে। আরে শেখ মুজিব 7 তারিখে এই শরৎ ভাষণ দিছিল, এটাই তো শেষ ভাষণ। আর আপনাকে ঐক্যের শেষ ভাষণ হইলো শরৎদি উদ্যানে, সেদিন এক অত্তর হয়েছিলেন সবাই মিললে। তো হেনে তো আমি কোন ইসলাম দেখি না। কোন আপনি ইসলামী দল কে আছে? এইভাবে আপনারা ঢালাওভাবে প্রচার করলে কেমন হবে? আপনারা তো মিডিয়া, আপনারা তো অনুসন্ধান করবেন। আলোচনা হলো জিনিস। আরে ভাই, আপনি একটা মহাসমাবেশ করে এক মঞ্চে যখন উঠে যাবেন, এক মঞ্চে উঠে যাওয়ার পরে আবার কেউ আসলো আমার লোকে রাতের বেলায় অন্ধকারে, সেটা কাউন্টেবল না তো, হয়তো হবে, কিন্তু আমার কথা হলো যে আমি তো এটা একটা বিশাল মহাসমাবেশ করলাম। আবারও আলোচনা করবো।